নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢাকুরিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে আসার একটা সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন ধীরেন দাস দাদা, শিয়ালদা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম ধীরেন দাস, আমার বাড়ি শিয়ালদা। আজকে যে ঘটনাটা তোমাদেরকে শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা দুর্দান্ত স্মৃতি। তার আগে বলি, ঘটনাটা ঘটে 2005 সালে। তখন আমার বয়স 24 বছর হবে। আর আমি প্রফেশনে একজন লেখক। আমি প্রথম ভক্ত হচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রচণ্ড ইন্টারেস্ট ওনার ব্যাপারে। ওনার এমন কোনো কবিতা বা গল্প নেই যেটা আমি পড়িনি। আর সেকেন্ড, ভূত। হ্যাঁ, ভূতে প্রচণ্ড ইন্টারেস্ট। ভূতের বই দেখা, গল্প পড়া খুব ভালো লাগতো, কিন্তু কোনোদিন বিশ্বাস করতাম না যে ভূত বলে কিছু আছে। তো আমি যেমন লেখালেখি করতাম, কিন্তু আমার বাড়ি যেহেতু শিয়ালদায়, প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, যানবাহন আর কি রাস্তা দিয়ে যাওয়া আসা করে, হর্ন টন মারে। তো আমি আমার বাবার সাথে ডিসকাস করে ঢাকুরিয়াতে একটা বাড়ি কিনি। বাড়িটার বর্ণনা আগে দিই। পুরোনো দিনের ভূতের বাড়ি শুনেছো, রাজমহল, ওরকমই। বাড়িটার দাম বেশি নেয়নি। তো সেই কালে দাঁড়িয়ে আমি কিনি বাড়িটা। বাড়িটার বিশাল বড় একটা মাঠ বাড়ির সামনে, আর বাড়িটা দুতলা। আর বাড়িটায় প্রচণ্ড পুরনো, দেখেই তোমরা বলে দেবে একদম ঝুল টুল একাকার। আর বাড়ির যে দেয়াল কিছুটা ভেঙে ভেঙে গেছে, কিন্তু লেখালেখি করার জন্য খুব ভালো জায়গায়। বাড়িটা কিনেছিলাম ঢাকুরিয়াতে। চারিদিক প্রচণ্ড নিস্তব্ধ, পেছনে একটা পুকুর আছে, হালকা হালকা জঙ্গল, আর খুব সুন্দর একটা হাওয়া কান বয়ে বয়ে যায়। তো ওখানে লেখালেখি করতেও খুব ভালো লাগে। তো আমি মোটামুটি ওখানে একটু লাইটের লাইন ফাইন নিয়ে ওখানেই গল্প লেখা শুরু করি। আর তার থেকে বড় কথা বলি, বাড়িটা আমার কেন পছন্দ হয়েছিল। বাড়িটা আমাদের পাড়ার এক কাকু খুঁজে দিয়েছিলেন। উনিও জানতেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বড় ভক্ত। আর বাড়িটায় প্রায় নাই করে 70 বছর কেউ থাকে না, যে শেষ থাকতো একজন বয়স্ক লোক আর তার ওয়াইফ আর তার ছেলে। কোনোভাবে তারা মরে গেছে বা চলে গেছে এখান থেকে, সেটা জানা হয়নি। তো যাই হোক, ওরা এখানে থাকতো। আর ওই যে লোকটা থাকতো, বয়স্ক লোকটা, উনিও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বড় ভক্ত ছিলেন। তো ওনার যে বাড়িটার চারিদিকে না, তোমরা আর কিছু পাও না পাও, পুরনো জিনিসপত্র আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি চারিদিকে ভর্তি, চারিদিকে। তো আমারও খুব ভালো লাগতো, চারিদিকটা খুব সুন্দর লাগতো, যেহেতু আমিও ওনার খুব বড় ভক্ত। তো মোটামুটি আমার কাজ খুব ভালো চলছিল। তো একদিন আমি ঠিক করি ওখানে রাতে স্টে করব, রাতে থাকবো, গিয়ে থেকে কিছু গল্প লেখালেখি আছে সেগুলো কমপ্লিট করব। মোটামুটি আমার 2 মাস হয়ে গেছিলো বাড়িটা আমি নিয়েছিলাম, কোনো সেরকম প্রবলেম হয়নি। তো একদিন রাতে আমি ওই বাড়িটাতে গিয়ে থাকি। তখন 8টা-9টা বাজে। প্রথমেই বললাম বাড়ির চারিদিকটা মাঠ, পেছনে পুকুর। তো ওখানে কোনো দোকানপাট সেরম নেই। তো আমি কি করলাম, খাবারটা নিয়ে এসেছিলাম, খাবারটা নিয়ে নিজের মতো রুমে গেলাম। গিয়ে লেখালেখি করতে করতে ঠিক 10টা, সাড়ে 10টা বেজে গেছে। এইবার আমি খাবারটা খেলাম। খাবারটা খেয়ে ওই 11টা বাজে আমি না একটা শব্দ পুরো স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। বাড়ির ছাদের ওপরে কেউ হাঁটছে। আর যে পুরোনো কালের যে জুতোগুলো হয় না, খড়ম যেগুলোকে বলে, ঠাক ঠাক আওয়াজ হতো, ঠিক ওরকম। আর হাতে মনে হয় কেউ একটা লাঠি নিয়ে হাঁটছে, ঠাক্কা ঠাক ঠাক করে আওয়াজ হচ্ছে, লাঠি ফেলার আওয়াজ। প্রথমে 2-3 বার ইগনোর করেছিলাম। তারপরে মনের মধ্যে একটা চিন্তা খুলল। 70-75 বছর আগে একজন থাকতো, তারপরে কেউ থাকে না, আর বাড়িটার দামও মোটামুটি কমই নিয়েছে। তাহলে কি এটা একটা ভুতুড়ে বাড়ি? আমার মনে আরও ইন্টারেস্ট জাগলো। আমি কিচ্ছু এদিক ওদিক না তাকিয়ে সিধা ছাদে চলে গেলাম।
গিয়ে দেখলাম না, পুরো জায়গাটা ফাঁকা। তো মোটামুটি চারিদিকে যেহেতু মাঠ, হাওয়া ছাড়ছে খুব সুন্দর, আমি ছাদে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালাম, দাঁড়িয়ে নিজের গল্পের ব্যাপারে ভাবনা চিন্তা করছি। প্রথম যে জিনিসটা আমাকে একটুখানি ভয় পাইছিল, একটা ঠান্ডা হাওয়া আমার পুরো গা শুদ্ধ বয়ে গেল, মনে হচ্ছে এসিতে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে। কিন্তু চারিদিকে যে হাওয়াটা দিচ্ছে সেটার সাথে তার কোনো তুলনাই নেই, পুরোপুরি আলাদা। ঠান্ডা একটা হাওয়া কান গলা দিয়ে একদম বয়ে গেল আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো, গাটা পুরো ভারী হয়ে গেল। আমি না নিচে যাব, ঠিক আমার বাড়ির পশ্চিম দিকে আমি দেখলাম, ঠিক হাইট কত হবে, একদম শর্ট হাইটে একটা মহিলা, যথেষ্ট বয়স্ক, চুল একদম পেকে গেছে। ওনার মুখটা আমি না অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছি না। ছাদে আমার একটা ছোট্ট লাইট জ্বালানো ছিল। আমি দেখছি আমার বাড়ির পশ্চিম দিকে একটা তাল গাছ, তাল গাছের নিচে একটা লাঠি নিয়ে হাঁটছে। আর দূর থেকে দেখে বুঝতে পারছি কিছু তো একটা বিড়বিড় বিড়বিড় করছে, কিন্তু আমার থেকে যথেষ্ট দূরে। তাও না আমি কিছু একটা শুনতে পাচ্ছি কানে, কি করে আমি নিজেও যাই না। মনে আরও কোশ্চেন জাগলো, এত রাতে একটা বয়স্ক মহিলা, উনি কি কোনো বিপদে পড়েছে? আমি ডাকলাম ছাদ থেকে, ঠাকুমা, ও ঠাকুমা, কিছু হয়েছে নাকি? বুড়িটা এবার স্তব্ধ হয়ে গেল, দাঁড়িয়ে পড়ল। চুলটা হালকা সরিয়ে আমি একটা চোখ দেখতে পাচ্ছি, কিন্তু মুখটা না তখনও স্পর্শ না, এটা কে। আবার মহিলাটা হাঁটতে লাগলো, একদম মানে একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার আগে একবার পিছে, এরমভাবে হাঁটছে, ঠিক আছে। তো আমি ভাবলাম কি হলো রে ভাই, কানে কি কম শোনে? আমি দৌড়ে নিচে গেলাম, ঘর থেকে বেরিয়ে তাল গাছের দিকে গেলাম, না কেউ নেই। আমি আবার কিছুটা এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়ার পরে আমার পেছন দিকে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো। মানে আমি আমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম যে ঘরে ঢুকে শুয়ে পড়বো, এইবার তাল গাছের দিকে আবার একটা আওয়াজ হলো। এইবার আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম বয়স্ক মহিলাটা পা পিছলে পুকুরে পড়ে যায়নি তো। আমি দৌড়ে আমার ঘরে গিয়ে একটা টর্চ নিলাম, দৌড়ে আসলাম, না পুকুরের চারিদিকে মারলাম, কিছু নেই। আমি হয়তো ভাবলাম গাছ থেকে হয়তো কিছু পড়েছে। আমি আবার আমার বাড়ির দিকে এগিয়ে গেলাম, আবার একটা আওয়াজ হলো থাপ করে, মনে হলো গাছ থেকে কিছু একটা নেমেছে। কিন্তু বিশ্বাস করো, এইবার যে আমি পেছনে ঘুরবো আমার সেই সাহস নেই। তাও মনের মধ্যে একটুখানি সাহস জুগিয়ে হালকা করে পেছন ঘুরলাম। যেটা দেখলাম সেটা যদি নরম মানে হাড়ের কেউ হয়, ওখানে স্ট্রোক করে যাবে। আলোটা পড়লো একটা পায়ের ওপর, একটা না দুটো পা গাছের থেকে ঝুলছে। আমি আস্তে করে টর্চের আলোটা ওপরের দিকে তুললাম, মুখের দিকে ধরলাম, দেখলাম একটা বয়স্ক লোক, ধুতি আর সাদা কালারের একটা পাঞ্জাবি পরে, তার মুখের এক সাইড পুরো কাটা, তার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আর সে বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে, গাছের সাথে ঝুলছে। আমি কোনো দিকে না তাকিয়ে দৌড়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে সদর দরজা বন্ধ করে নিজের রুমে গিয়ে ভাবছি আমি কি দেখলাম, এটা কি দৃশ্য। আবার খাট 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 করে আওয়াজ শুরু হয়ে গেল। এইবার আমি ভাবলাম যে এটা আমার সাথে কি হচ্ছে। তারপরে আমি অনুভব করলাম এই আওয়াজটা এবার ছাদে না, আমার রুমের বাইরে থেকে হচ্ছে। তো যেহেতু বাড়িটা অনেক পুরনো ছিল, পেছন দিক দিয়ে গেলে তোমরা দেখতে পারবে আমি যেই রুমটাতে শুয়েছিলাম সেই রুমের বাইরে কে রয়েছে, করিডরে আর কি। আমি না হালকা করে গেলাম, এইবার আর টর্চ জ্বাললাম না, ব্যালকনি দিয়ে উকি মারলাম। মেরে যেটা দেখলাম, আমি বিশ্বাস করো ওরম দৃশ্য দেখিনি। সাদা বড় বড় চুল, সাদা বড় বড় দাড়ি, একটা ধুতি, একটা পাঞ্জাবি, একটা লাঠি নিয়ে না হাঁটছে। আর মা কালী দিব্যি বলছি, ওটা পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে, মানে পুরো একদম। কিন্তু আমি ওর মুখ আজীবন দেখতে পাইনি। ওইটা দেখার পরে আমি দৌড়ে নিজের রুমে গিয়ে করিডোর আটকে দিলাম। আমি আমার কান মাথা ধরে বসে রয়েছি যে আমি কি হচ্ছে আমার সাথে এগুলো। হঠাৎ করে রুমের বাইরে থেকে একটা আওয়াজ এলো, দরজাটা খোলো, আমি দেখা করতে এসেছি যে।
ওই আওয়াজ শোনার পরে আমি জ্ঞান হারাই, কারণ আমি এতটা ভয় পেয়ে গেছিলাম। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন আমি বিছানায় শুয়ে রয়েছি, কিন্তু আমার গেটটা আমি যে আটকেছিলাম সেই গেটটা খোলা। আমার সারা গা যন্ত্রণা করছে, আর আমার হাতের মধ্যে কেউ যদি তোমাকে কামড়ে ধরে থাকে না অনেকক্ষণ, ওরকম একটা স্পট পুরো লাল হয়ে গেছে। আমি বাড়ি গেলাম সকালবেলা, বাড়ি গিয়ে কাউকে কিছু বলতে পারলাম না। আমার 10 দিন ধরে টানা জ্বর, আমি আর ওই বাড়িতে যেতে পারছি না, স্বপ্নে খালি ওই দৃশ্য দেখে যাচ্ছি, খালি ওই দৃশ্য। শেষে বাবাকে সব বলতেই হলো। বাবা আমাদের পাড়ায় এক পূজারীর কাছে গেল, সব খুলে বললো ওনাকে। উনি একটা তাগা বেঁধে দিলেন, বললেন ওই বাড়ির চারিদিকে যেন আমি না যাই। ওই বাড়িটায় একটা সাংঘাতিক কিছু আছে, যে হয়তো সেই রাতে আমি জ্ঞান না হারালে আমাকে ওখানেই মেরে ফেলতো। তো যাই হোক, এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার শ্রোতাদের বলে শুনিও। আর আমি আজও সত্যি কথা বলতে জানি না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না অন্য কেউ, বাট ওনার মতো একটা লুক ছিল। যাই হোক, গল্পটা ভালো লাগলে পড়ে শুনিও। তো প্রথমে বলি, আজকে একটু আমরা অন্যরকম গল্প শুনলাম, অন্যরকম ভয় শুনলাম। গল্পটা হয়তো ছোট হতে পারে, কিন্তু আজকের গল্পটার মতো আদার্স গল্পে আমি পাইনি। একটা অন্যতম টুইস্ট পেলাম। যদি তোমাদেরও ভালো লেগে থাকে, একটুও ভয় লেগে থাকে, তোমার বন্ধুদের শেয়ার করে ভয় পাওয়ার সুযোগ করে দাও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে জানাও গল্পটা কেরম লাগলো। দাদা, আরও গল্প থাকলে তুমি পাঠাতে পারো। আর হ্যাঁ, তোমরাও যদি গল্প পাঠাতে চাও, আমার ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে ritom9155@gmail.com। তোমরাও তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো গল্প পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু, ফিরে আসবো আবার কোনো গল্প নিয়ে, আবার কোনো নতুন ভয় নিয়ে। আজকের জন্য টাটা।